পরীক্ষার হলে রং দিয়ে করতে হবে না, তোমার কনসেপ্টটা থাকার জন্য বলছি, এই জায়গাটা তুমি করতে পারবে। ঠিক আছে? তাহলে অসমীকরণের নম্বরটা কিন্তু পেতেই হবে, 100 পাওয়ার লক্ষ্যে বা 80 90 পাওয়ার লক্ষ্যে এইটা অবশ্যই করতে হবে। এবং এটা খুব সহজ। আমি লেখচিত্রটা ভালো করে জানবো, লেখচিত্র করার পর আমি এলাকাটা দেবো, আমার 2 নম্বর 4 নম্বর হয়ে যাবে, 3 নম্বর। আর ওইটা অটোমেটিক্যালি তুমি যদি চিহ্নিত করো বা চিহ্নিত হয়ে যায় তাহলে 1 নম্বর। ওই যে বললাম উত্তর মানে ওই 1 নম্বরেরটার জন্য উত্তর, বাকি দুটো যদি ভুল হয় তাহলে তার নম্বর পাবে না। আচ্ছা, পরে আবার দেখা যাবে। তাহলে বীজগণিতের অনেকগুলো প্রশ্ন সহজে এইটা একটু লক্ষ্য রেখে করতে হবে। কি বলছো? হ্যাঁ, পেন্সিল দিয়ে করতে হবে। হ্যাঁ, দেখাতে হবে, ওইটার জন্য 1 নম্বর থাকে। হ্যাঁ, আমি আবার দাদা প্রশ্নটা আবার পরে করবো, আমি একটু তৈরি করি, অনেকটা হয়ে যাবে না। এরপরে হচ্ছে অভেদ বা অনুপাত সমানুপাত। বীজগণিতের দুটো থাকে, একটা করতে হয়, কে ফুটের অঙ্ক আমরা বলি, এবং এটাও প্রতি স্টেপে নম্বর থাকে, 3 নম্বর থাকে। আর প্রথম হচ্ছে অনুপাত সমানুপাত। অনুপাত সমানুপাতের ক্ষেত্রে কি না, কতগুলো ফর্মুলা আছে, যোগ ভাগ প্রক্রিয়া আছে। হ্যাঁ, যোগফল করে এগুলো নিজের গুলো যোগফল, সেটাও কনস্ট্যান্ট হবে যদি হয় এইটা। আর কে ফুটের অঙ্ক কে ধরে করি, এই কে ধরে কে যে নট ইকুয়াল টু 0 এটাও লিখতে হবে। এই যদি কে ধরো তোমরা কে ফুটের অঙ্কে, তাহলে নম্বরটা পুরো পাওয়া যাবে। ঠিক আছে? কারণ 1/0 হলে ওইটা ঝামেলা হয়ে যাবে। 1/k যেখানে হচ্ছে কে যদি 0 হয়ে থাকে তাহলে তো অসংখ্যাত হয়ে যাবে, সেইটার জন্য এটা করে। তারপরে আছে ভেদের অঙ্ক, খুব সহজ, সবাই জানো। একটা সূত্র ভেদের সবাই মনে রাখবে, সেটা কি? যৌগিক ভেদের সূত্র। এটা এমনিও করতে পারে। যৌগিক ভেদের সূত্রটা কি জানা আছে সবাইকার? x ভ্যারিজ y যখন z কনস্ট্যান্ট, x ভ্যারিজ z, মানে একটার সঙ্গে একটার সঙ্গে যে একটার সঙ্গে আরেকটা হলে যখন অন্যটা ধ্রুবক তখন x ভ্যারিজ y z। এই অঙ্কগুলো আমরা কিন্তু আগেকার 9 এর অঙ্ক করিয়েছি। এই 3টি বিড়াল 3 মিনিটে 3টি ইঁদুর খায়, তাহলে 4টি বিড়াল 4টি ইঁদুর কত সময় খাবে। এখানেও কিন্তু আমাদের এখন ভেদ এসে গেছে। আমরা যখন অনুপাতের অঙ্ক করেছি তখনও কিন্তু ভেদের নিয়মে করেছি। কিভাবে করেছি ভেদের নিয়ম? না, একটার সঙ্গে আরেকটার যে সম্পর্ক, যখন ওইটা তৃতীয় ত্রৈরাসিক, মানে একটা ধরছি না, যখন মানে সময়, আর এমনি রসগোল্লার অঙ্ক হতে পারে, 4 জন বালক 4 মিনিটে 4টে রসগোল্লা খেতে পারে। হ্যাঁ, 16 জন বালক 16 মিনিটে কতগুলো রসগোল্লা খাবে। মিনিট ধরলে আপনার সেকেন্ডে হয়ে যাবে। যাই হোক, যেমন হয় থাকে, তো সেখানে কি না, বালকের সংখ্যার সঙ্গে রসগোল্লার সম্পর্ক, বালকের সঙ্গে সময়ের সম্পর্ক। বালকের সঙ্গে যখন রসগোল্লা তখন সময় ধ্রুবক। তাহলে আমার সমস্ত অঙ্ক যা তোমার সিলেবাসে পড়বে ভেদের অঙ্ক, এটা হচ্ছে থিওরেম অন জয়েন্ট ভ্যারিয়েশন, অর্থাৎ যৌগিক ভেদের সূত্র প্রয়োগ করে করতে হবে। যে x ভ্যারিজ y z ধ্রুবক, x ভ্যারিজ z y ধ্রুবক, x ভ্যারিজ y z দুটোই পরিবর্তন। তাহলে x ইকুয়াল টু k y z, k ধ্রুবক, তিনটের মান বসালে k এর মান পেয়ে গেলে, তারপরে আবার দুটোর মান বসালে k এর মান জানা আছে, বাকিটা পাওয়া যাবে। তাই তো? এইভাবে তো করে। এই অঙ্ক একটি থাকবে। সে তোমার 5 জন লোক 5 দিনে একটি কাজ করতে পারে, এতজন লোক এই কাজটা কত দিনে করবে। সে ত্রৈরাসিক নিয়ম, ভেদের নিয়ম, সেটাই ভেদের নিয়ম। এবং ভেদের অঙ্ক এইভাবে থাকবে। তাছাড়া কিছু ছোট ওই x y এর সাথে বর্গের সাথে সরলভেদ, a প্লাস b ভ্যারিজ a b, যেমন থাকে কে ধরে অঙ্কটা করবে। অনুপাতের সঙ্গে সমানের সম্পর্ক হচ্ছে একটা গুণফলের সঙ্গে থাকবে। যেমন আমাদের নিউটনের সূত্রে ছিল, চার্লস ল, বয়েলস ল ছিল, সবাই তো ওই সমানুপাতিক ধ্রুবক এর কথা বলা আছে, ভ্যারিয়েশনের কথা বলা আছে। তাহলে দুটো থাকবে, একটা করতে হবে। এখানেও ভ্যারিয়েশনের অঙ্কে সূত্র প্রয়োগ করলে 1 নম্বর পাওয়া যাবে, তারপরে আবার 1 নম্বর পাওয়া যাবে, তারপরে আরেক 1 নম্বর পাওয়া যাবে। 3 নম্বর থাকে, দুটোর মধ্যে একটা করতে হয়। 3 নম্বর থাকে, প্রতি স্টেপে নম্বর পাওয়া যায়।
তারপরে হচ্ছে করণী। করণী তিন রকমের পরীক্ষায় আছে, আমাদের সিলেবাসে আছে। 2 রকমের করবে, একটি করতে হবে প্রতি ক্ষেত্রে। এখানেও একটাই নিয়ম, ওই জন্য বলছি কত সহজ হত নম্বর, যে করণী নিরসন করতে হবে, তার জন্য 1 নম্বর। কার নিরসন? হরের। হরের করণী নিরসন করতে পারলেই 1 নম্বর। কত রকমের অঙ্ক আছে? 3 রকমের অঙ্ক আছে, আর 2 রকমের করবে। তার মধ্যে কি কি আছে? একটা হচ্ছে x = √3 + 1/√3 - 1, y = উল্টোটা, তাহলে মান বের করো 1। দ্বিতীয় হচ্ছে একটা সংখ্যা যোগ করো, √3/√3 + 1, √2/√2 + 1, এত সরল করো। আরেকটা হচ্ছে কি x = 2 + √3, x³ + 1/x³ সমান কত? তাহলে 1/x টা কি বের করতে হবে? 1 নম্বর পাওয়া যাবে করণী নিরসন করে। 2 + √3 হলে অবশ্যই দেখবে 2 - √3 হচ্ছে, তাই না? তাহলে 1 নম্বর পেয়ে গেলে। এবার x + 1 বের করলে আরো 1 নম্বর, আবার কিউবের ফর্মুলা পুট করলে আবার 1 নম্বর, 3 নম্বর পাওয়া যাবে। ঠিক আছে? এবছর এইটাই থাকতে পারে, বা এই ধরনের আরেকটা থাকতে পারে। তাহলে ওই যে 2 3টে থাকবে, এবারে যা পড়েছে 2 থাকবে, একটা করতে হবে। এবং প্রতি ক্ষেত্রেই তোমার একটাই কাজ, ওই x এর অঙ্ক তাই x = √7 + 1/√7 - 1 করলেও তুমি আগে করণী নিরসন করে নিতে পারো x টাকে, আবার y টাকে, তারপরে x + y বের করলে, তারপরে x² + y² বের করলে, তারপরে xy বের করলে, xy = 1 হবে। সবেরই আমার কাজ হচ্ছে, আমার সিলেবাস হচ্ছে মাধ্যমিকের, যে হরের করণী নিরসন করা। এই হরের করণী নিরসন করার জন্য 1 নম্বর। তারপরে সরল করো তাই আমি করণী নিরসনটা করব, তারপরে সবগুলোকে একসঙ্গে যোগ করে লিখব। ঠিক আছে? এবার চলে এলো জ্যামিতি। উপপাদ্য 3টে থাকে, 2টো করতে হয়, 5 5 10। কত কমে গেছে বলতো উপপাদ্য, তাই না? মোট বোধহয় 7টা না 8টা আছে উপপাদ্যের সংখ্যা, 7টা না 8টা আছে। তার মধ্যে 3টে থাকবে, হ্যাঁ তার মধ্যে 3টে থাকবে। 7টা না 8টা আছে, তার মধ্যে 3টে থাকবে, 2টো করতে হবে। এবং এই জ্যামিতির ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি তোমরা নম্বর কম পাও, কেন? যেভাবে বইয়ে লেখা আছে ওইভাবে লিখলে হবে না। আমরা কিভাবে নম্বর দেব? এখানেও বিভাজনের মতো করে নম্বর আছে। কিভাবে নম্বর আছে? ছবিটি যেভাবে দেওয়া আছে যদি আঁকতে পারি তাহলে 1, ছবি ভুল হলে বাকিগুলো সব মুখস্থ লিখেছো 0 পাবে। ছবিটি ঠিক হয়নি, বাকি সব মুখস্থ লিখেছো, বা ছবিটির নাম্বারিং ঠিক হয়নি, ABC যেমন হয়ে বলেছে, ও কেন্দ্রীয় বৃত্ত যেমন হয়ে বলেছে ঠিক হয়নি, তুমি কিন্তু সমস্তটা মুক্ত লিখলেও 0 পাবে। তাহলে ছবিতে 1 এবং কি দেওয়া আছে এবং কি প্রমাণ করতে হবে এবং কি অঙ্কন করতে হবে সেইটা করলে 1 2, প্রমাণে 3 নম্বর। প্রমাণেও তুমি 1 নম্বর ছাড়া বাকি পেতে পারো, যে শেষকালে হয়তো তোমার কনসেপ্টটা হয়নি। যেমন অধিকাংশ উপপাদ্য কি নিয়মে পড়বে, তুমি একটা শিওর থাকবে, একটা প্রশ্ন থাকবেই, যেটা ত্রিভুজের সর্বসমতার একটা শর্ত দিয়ে আসবে। এবং সেই শর্তটা হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং একটা বাহু যদি অপর সমকোণী ত্রিভুজের সমান হয় তাহলে ত্রিভুজটি সর্বসম হবে। এটা কটা উপপাদ্য আছে? অন্তর্দ্বিখণ্ডকের সমবিন্দু তোমাদের 9 হয়ে গেছে, তাহলে ওটা বাদ দাও। তাহলে 2টো আছে। কোন 2টো? একটা হচ্ছে ত্রিভুজের এই বৃত্তের কেন্দ্র থেকে জায়ের উপরে লম্ব টানলে সেটা সমদ্বিখণ্ডিত হয়। ওইখানে ওই সূত্রটা প্রয়োগ না করলে উপপাদ্যটা হবে না। আর একটা কোথায় আছে? বাইরের বিন্দু, একটা বৃত্তের বহিষ্ঠ বিন্দু থেকে যে দুটি স্পর্শক টানা যায় তারা পরস্পর সমান এবং পরস্পর সমকোণ উৎপন্ন করে। এখানেও ওই সূত্রটা। তাহলে একটা শিওর থাকবে, ওই কনসেপ্টটা ছাত্রছাত্রীরা জানে কিনা সেটা দেখার জন্য ওই উপপাদ্যটি পড়বে। যেটা পড়ে গেছে সেটা বাদ দিয়ে এটা পড়বে। কেমন? শুধু একটা জিনিস কনসেপ্টটা উপপাদ্য সাজেশন যদি বলো, যেটা গতবারে পড়ে গেছে সেটা পড়বে না, যদি না প্রশ্ন আউটআউট হয়।
এক দুটো সেট প্রশ্ন করা থাকে, যে কোনো প্রশ্ন হয়তো আউট হয়ে গেল তখন আরেকটা নতুন প্রশ্ন দিতে হলো, না হলে ওই প্রশ্ন রিপিট হবে। উপপাদ্যের ক্ষেত্রে এইটুকু শুধু তোমাদের বলতে পারি, তাহলে 3টে পড়েছে আর বাকি করা যাচ্ছে 6টা, তার মধ্যে 3টে থাকবে, 2টো করতে হবে। উপপাদ্যের স্টেপ, প্রতিটি স্টেপে নম্বর, এবং আগে স্টেপ ঠিক হলে তারপরে স্টেপে নম্বর, ঠিক আছে? 1 1 আর 3 নম্বরের হচ্ছে ওই প্রমাণটা লিখতে পারলে নম্বর, সেখানেও পার্ট আছে যে শেষকালে কেউ ভুল করলো কিনা সেটা, ঠিক আছে? তারপরে 2টো এক্সট্রা থাকে, এত সহজ থাকে, কারণ আগেকার থেকে যে সহজ হয়ে গেছে, যে 3 নম্বরের এক্সট্রা 2টো থাকে, একটা করতে হয়। ছবি এঁকে পুরোটা লিখলেই 1 নম্বর, আর প্রমাণ করতে পারলে 2 নম্বর। ছবি এঁকে পুরোটা লিখতে পারলে, কি দেওয়া আছে, কি প্রমাণ করতে হবে, কি অঙ্কন হলো, লিখতে পারলেই 1 নম্বর। এটা যেন মুখস্থ করতে হচ্ছে না পুরোটাতেই। আর 2 নম্বর হচ্ছে প্রমাণে। এত সহজ যে তোমার যে বিষয়গুলো তোমার আছে উপপাদ্যে, সেই বিষয়টা প্রয়োগে অঙ্কটা হবে, উপপাদ্যটা হবে। অর্থাৎ 2টো থাকে, একটা করতে হবে, অতি সহজে করা যায়। এক্সট্রা থাকার জন্যই 3 নম্বর মোটে। ধরো তুমি 98 পেয়ে গেলে, এক্সট্রাটা শুধু ছবি এঁকে দিলে আর বাকি করতে পারলে না, 98 হয়ে গেল। কিন্তু একটু চেষ্টা করলে ওইটাও হয়ে যাবে। একটা জায়গায় অসমীকরণটা যদি কেউ ঠিক করতে পারে, অসমীকরণটা একটুখানি মনে হয় যে খুব আমরা শেখাতে পারি না বলে হয় মাস্টারমশাইরা, কিন্তু অসমীকরণটা করতে পারলে আর এই জায়গাটা একটু দিতে পারলে আমরা সহজে টার্গেটটা করতে পারবো। হয়েছে? এরপরে আসছে পরিমিতি। পরিমিতি প্রথমে 3 নম্বরের পরিমিতি নয়, তার আগে সম্পাদ্য আছে। সম্পাদ্য সবচেয়ে সহজ। কি কি আছে? সম্পাদের 5 নম্বর থাকে, দেখো বলে দিচ্ছি। সম্পাদ্যও কিন্তু পার্ট নম্বর থাকে। তুমি জানো তোমার আছে ত্রিভুজের অন্তর্বৃত্ত, কতবার এসেছে? কতবার এসেছে? ত্রিভুজের অন্তর্বৃত্ত। তাহলে ত্রিভুজটা আঁকলে, 3টে বাহুর দৈর্ঘ্য আঁকলে 1 নম্বর, ত্রিভুজটা আঁকলে 1 নম্বর। এবারে যদি অন্তর্বৃত্ত হয়, অন্তঃকোণকে 2 ভাগ করলে 1 নম্বর, লম্ব টানলে বাইরের বৃত্ত থেকে 1 নম্বর, এবং অন্তর্বৃত্ত নিয়ে আঁকলে 1 নম্বর। তাহলে যদি অন্তর্বৃত্ত নাও আঁকো, পরিবৃত্ত নাও আঁকো, তাহলেও তুমি 4 নম্বর পেয়ে যাবে। আর অন্তর্বৃত্ত মেলে না, মিলতে চায় না অনেক সময়, কিন্তু পরিবৃত্ত তো তা হয় না, সহজেই তুমি নম্বরটা পেতে পারবে। স্পর্শক, সরল আর তির্যক। তোমরা একটা প্রসেস একটু মনে করে দিচ্ছি, যারা খুব সাধারণত ভুল করে ফেলো। বইয়ের অনেকগুলো পদ্ধতি আছে, যার জন্য ভুলপান্তা হয়ে যায়। আমি মনে রাখি যেভাবে, তির্যক স্পর্শক, 2টো বৃত্তের তির্যক স্পর্শক, তির্যক সাধারণ স্পর্শক। এখন সাধারণ স্পর্শক আমরা না জেনে করি। একটা সরলরেখা যদি 2টো বৃত্তের স্পর্শক হয়, তাহলে সাধারণ স্পর্শক হয়। আর 2টো বৃত্তের 4টে সাধারণ স্পর্শক হয়, হতে পারে। 2টো সরল সাধারণ উপর, আর সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ আগার জন্য 2টো তির্যক সাধারণ স্পর্শক। তা তির্যকের সময় আমরা 2টো বৃত্তের ব্যাসার্ধের যোগফল করব, জ আছে বলে যোগ করব, আর সরলের সময় বিয়োগ করব। গতবারে কি পড়েছিল? সরল সাধারণ স্পর্শক পড়েছিল। তাহলে সরল সাধারণ স্পর্শক এবার আসবে না, তুমি বিয়োগ করে যোগ করে তির্যক সাধারণ স্পর্শক আসতে পারে, আর মধ্য সমানুপাতি আসতে পারে, বা জ্যামিতিক মান আসতে পারে। লক্ষ্য রেখো, তোমাকে বলেছে √35 জ্যামিতিক মান নির্ণয় করো। তুমি 5 সেমি 7 সেমি নিয়ে করলে জ্যামিতিক মান মানে সরলরেখাটা বলে দিতে হবে, এইটা হলো জ্যামিতিক মান। লক্ষ্য রাখো প্রশ্নটা, তাহলে ওই জন্য 1 নম্বর কেটে ফেলবে তো। হ্যাঁ, দ্বিতীয় কথা বললো 35-এর বর্গমূল নির্ণয় করো। কেমন? তাহলে 35-এর বর্গমূল একই কথা, 5 সেমি নিলে 7 সেমি নিলে নম্বর পেলে 1, 5 সেমি 7 সেমি যোগ করে অর্ধবৃত্ত আনলে নম্বর পেলে 1, 2, লম্বটা আনলে নম্বর পেলে 1, অর্ধবৃত্ত আনলে নম্বর পেলে 1। কেমন? এবারে ওইটা মানটা দেখে নেবে। এখানে কিন্তু সেন্টিমিটার লিখলেই ওই নাম্বারটা পাবে না, কারণ 35-এর বর্গমূল তো সেন্টিমিটার হবে না। আমি সেন্টিমিটারটা নিলাম করার জন্য,
তাহলে প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওই 1 নম্বর শেষের 1 নম্বর পাওয়ার জন্য। হ্যাঁ, লক্ষ্য রেখো প্রশ্নটা কি বলেছে। যদি বলে যে √35 বাহু বিশিষ্ট একটি সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গের প্রাণ, তাহলে √35 তো জ্যামিতিক মান করে বার করতে হবে, √35 এর মানটা নিয়ে বর্গের প্রাণ। ক্লিয়ার? 21, 18, 17 যাই করুন না কেন মনে রাখবে যে আমার কি চেয়েছে প্রশ্নটা যেন ভুলে না যায়, তাহলেই হয়ে যাবে। তাহলে এবার তোমার এইটি বেসিক পড়া ইম্পর্টেন্ট। হ্যাঁ, জ্যামিতিক মান, মধ্য সমানুপাতি বা আয়তক্ষেত্র সমান করে বর্গক্ষেত্র, সেটাও মধ্য সমানুপাতির নিয়মেই পড়বে। আই প্রতিটা ক্ষেত্রে পার্ট নাম্বার আছে, পার্ট নাম্বারটা লক্ষ্য রাখবে। এবার হচ্ছে পরিমিতি। পরিমিতি প্রথম যেটা আগে ছিল প্রিজম পিরামিড ছাড়া, প্রিজম পিরামিড থাকবে 4 নম্বর, আর বাকিটা 3 নম্বর। দুটো থাকবে 3 নম্বরের প্রশ্ন একটা করতে হবে, দুটো থাকবে 4 নম্বরের প্রশ্ন একটা করতে হবে। এখানে পরিমিতি অঙ্কের সূত্র করতেই হবে, সূত্র প্রয়োগ করলেই 1 নম্বর। ধরো বলে দিই যে ত্রিভুজের পরিসীমা, ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা, পরিসীমাটা বের করলে উচ্চতা বের করলে প্রয়োগ করে দিলে, এই ফর্মুলাটা জানো, তাহলেই 1 নম্বর পাবে। আর দুটো ফর্মুলা ছাড়া কোনো অঙ্ক হয় না, তাহলে 2 নম্বর তুমি সহজেই পেয়ে যাবে। তারপরে উত্তর এবং একক সহ ঠিক ঠিক লিখতে হবে, যেগুলো বলে গেল সেইগুলো লিখলে পুরো নম্বর পাবে। তাহলে এই যে নম্বরগুলো তোমরা ভুল করে আসার পাবে, সেইগুলো একটু যত্ন নিলেই তুমি সহজেই অনেক অনেক নম্বর পাবে। যেগুলো তোমার পাচ্ছিল না মনে হবে সেগুলো পেয়ে যাবে। লক্ষ্য করতে হবে প্রশ্নে কি আছে, এককটা ঠিক লেখা হলো কিনা, সূত্রটা প্রয়োগ করা, সূত্রগুলো মনে রাখবে। হ্যাঁ, চোঙের ভেতরে গোলক, এইরকম অঙ্ক বেশিরভাগ থাকবে। আর এইদিকে তোমার প্রিজম পিরামিডের প্রিজমের তো পরিসীমা হয়ে সেটা আবার ক্ষেত্রফল বের করতে হতে পারে, উচ্চতা বের করতে হতে পারে, লম্ব পিরামিড, এগুলো সব ফর্মুলাগুলো প্রয়োগ করে, দুটো ফর্মুলা যে কোনো অঙ্কে প্রয়োগ হবেই তোমার যে প্রশ্নটা। তাহলে 2 নম্বর তুমি ফর্মুলা প্রয়োগ করে তুমি ক্যালকুলেশন ছড়ার আগেই নম্বর পেয়ে যাবে। বাকি 2 নম্বর এইটা করে ঠিক খেয়াল রাখবে প্রত্যেকে। আর এইগুলো সহজ হয়ে যাবে, কিছুই না, তোমরা সবাই সব জানো, কিন্তু এইগুলো একটু মনে রাখলে নম্বরটা ঝরঝর করে বেড়ে যাবে। এই শঙ্কু গোলক মিশানো অঙ্ক থাকবে, দেখবে তার ফর্মুলাগুলো মনে রাখবে আর প্রয়োগ করে দেবে। 1/3 পাই আর স্কয়ার, এই শঙ্কুর ঘনফল আর দিয়ে দিয়েছে, ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, 1/3 পাই আর স্কয়ার মানগুলো বসালে, গুণ করতে হবে না, কিন্তু এককটা ঘনসেমি লিখে দিতে হবে। তুমি পুরো নম্বরটা 1 নম্বরটা পেয়ে গেলে, আবার একটা ফর্মুলা আরেক নম্বর পেয়ে গেলে, তারপরে ক্যালকুলেশন করে নম্বরগুলো পাওয়া যায়। এরপরে হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি সবচেয়ে সুবিধে করে দিয়েছে। আগের পর্যন্ত ছিল কি 4টে আমার ত্রিকোণমিতির চ্যাপ্টার আছে, 3টে পড়তো, 2টো করতে হতো। এখন হয়ে গেছে কি 4টে চ্যাপ্টার, 4টে প্রশ্ন, 2টো করতে হবে, 3 3 6। কি কি 4টে চ্যাপ্টার? রেডিয়ান, বৃত্তীয় মান। এখানে শুধু একটা জিনিস লক্ষ্য করবে যে রেডিয়ান কাকে বলে জেনে নিতে হবে। বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে তার মান 1 রেডিয়ান, এটাকে বৃত্তীয় পদ্ধতি বলে। তাহলে প্রথম চ্যাপ্টার কি না, রেডিয়ান থেকে ডিগ্রি, আর দ্বিতীয় চ্যাপ্টার ডিগ্রি থেকে রেডিয়ান, রেডিয়ান থেকে ডিগ্রি। তুমি সহজেই করতে পারবে, একটাকে π/180 গুণ আর ভাগ করতে হবে, করবে, এটা থেকে একটা প্রশ্ন থাকবে। আর রেডিয়ানটা কাকে বলে জেনে রাখবে, পড়তে পারে রেডিয়ান কাকে বলে। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন কোণানুপাত, sin θ সমান এত হলে 1 + tan θ / 1 - tan θ কত। লক্ষ্য রাখবে sin θ যেমন হচ্ছে লম্ব আয়তগুণ, তখন ওটা যা কিছু 3x বা 4x করে দেবে। 3/4 যদি থাকে বা 3/5 যদি থাকে খেয়াল রাখবে। কারণ 3 আর 4 ধরলে ভালো হলো না, তাহলে তুমি ফর্মুলা দিয়ে করো, tan square θ = sec square θ - 1 বা sin θ = √1 - cos square θ। তুমি ফর্মুলা দিয়ে করো, তাহলে তোমার কোনো সমস্যা নেই। আর না হলে তুমি যখন লম্ব ভূমি বার করবে, তুমি এটা হয় 3x বা 4x এগুলো ধরে নেবে। লম্ব 3x, ভূমি 4x, তাহলে অতিভুজ কত 5x, এইগুলো ঠিক বুঝেছি তো? বুঝতে পারছি তো? বুঝাতে পারছি কিনা? তারপরেটা হচ্ছে মান নির্ণয়। মান নির্ণয় তোমরা সহজে জানো, খুব সহজ, যে 0, 30, 45, 60, 90 এই মানগুলো তুমি সহজে বের করে নেবে। পরীক্ষার প্রশ্ন 15 মিনিটের মধ্যে বের করে রাখবে।
0 1 2 3 4 4 দিয়ে ভাগ, বর্গমূল করলে সাইনের মান, উল্টে দিলে কসের মান, সাইন বাই কস করে ট্যানের মান। কারণ আমার এগুলো ব্যবহার হবেই। তুমি যে 15 মিনিট সময় পাচ্ছ পড়ার, সেই সময় আমি এটা কোনোরকম যে মুখস্থ আছে মনে রাখবো এরকম না করে তুমি আস্তে আস্তে লিখে নিবে। কি লেখার সুবিধে? 0 1 2 3 4 4 দিয়ে ভাগ করে বর্গমূল করলে হবে সাইনের মান। সাইন 0 0, সাইন 30 হাফ কত। আবার কসটা উল্টো দিক থেকে শুরু করো, আর ট্যানটা সাইন বাই কস করে দাও। আমার যে কোনো হয় ত্রিকোণমিতিতে লাগবে, বাস্তব সমস্যার সমাধানে, অথবা মান নির্ণয় লাগবে, আমি প্রয়োগ করে নেব। 4 নম্বর অঙ্ক পূরক করে নেব। মনে হয় খুব কষ্ট, কিন্তু কিচ্ছু সহজ, সবচেয়ে সহজ। পূরক কোণটা কাকে বলে জেনে নিতে হবে। দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হলে একটাকে অপরটার পূরক কোণ বলে। পূরক কোণের ফর্মুলা সাইন কস সমান হবে সেক কোসেক সমান হবে ট্যান কট সমান হবে। হ্যাঁ, আমি ওই যে উল্টে দিচ্ছি তখনই আমি পূরক কোণের জন্য উল্টে দিচ্ছি। সাইন 30 আর কস 60 একই হচ্ছে কেন? পূরক কোণ বলে উল্টে দিয়ে দিচ্ছি কসের মানটা, ওই জন্য করছি। সেটা তখন বলা হতো না, কিন্তু পূরক কোণের সময় ক্লিয়ার হবে। তা 4টে থাকবে, দুটো করতে হবে। অধিকাংশ ক্ষেত্রেই আলফা বিটা পূরক কোণ হলে আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি, আর ট্যান আলফা সমান কট বিটা, সাইন আলফা সমান কস বিটা, সেক আলফা সমান কোসেক বিটা। যে কোনো একটা, দুটোই আলফাটাকে বিটা করবো আবার বিটাটাকে আলফা করবো তা নয়, যে কোনো একটাকে লক্ষ্য করে যদি আলফা থাকে তো আলফাটা রেখে দেবো, বিটাটাকে আলফা করবো শুধু। এটা একটু লক্ষ্য করলে তাড়াতাড়ি হয়ে যায়, তাহলে একটু খাটতে হয়। এরপরে হচ্ছে লাস্ট অঙ্ক, যেটা খুব ইম্পর্টেন্ট এবং খুব সুন্দরভাবে করতে হবে। 1 নম্বর থাকে হাইট এন্ড ডিস্টেন্স তোমরা বলো, অথবা এটাকে বলা হয় বাস্তব সমস্যার সমাধান। কি বাস্তব সমস্যা? কিচ্ছু নয়, চোখ বন্ধ করে করা যায়, এবং এতেও 5 নম্বর থাকে। কি নম্বর থাকে না, আমার এখানে বলে দিয়েছে যে বাস্তব সমস্যার সমাধানে ছবি আঁকতেই হবে। ছবি মানে কি? উন্নতিকোণ হলে উন্নতিকোণ, অবনতিকোণ হলে অবনতিকোণ। ছবি না আঁকলে কোনো নম্বর পাওয়া যাবে না, 0। অঙ্ক করে দিয়েছি, কারণ দেখে করতে পারি, কোথাও করতে পারি, কিন্তু নম্বর 0। ছবিটা আঁকতে হবে, ঠিক ঠিক ছবি আঁকতে হবে। ছবিতে নম্বর নেই, কিন্তু ছবি না আঁকলে কোনো নম্বর পাওয়া যাবে না। কি কি করতে পারে? যে একটা গাছ ভেঙে ভূমির সঙ্গে কোণ করলো, হয়ে গেল। এই গাছটা একটু দেখিয়ে করলো, উন্নতি কোণ হলো। এবার আমার লম্ব বাই ভূমি ট্যান থিটা, অতিভুজ বের করলে সাইন থিটা, আমার অঙ্ক হয়ে গেল। অতিভুজটা লম্বটা যোগ করলেই তো গাছের উচ্চতা পাওয়া যাবে। লক্ষ্য রাখতে হবে এবং লিখে করতে হবে, সামান্য হলেও লিখে করতে হবে। এখানে একটা সমকোণী ত্রিভুজ, একটা অনুপাত, 2 নম্বর। এবার সেটার মান বের করে আরো 1 নম্বর, 3 নম্বর, আবার যোগ করার পর আবার 1 নম্বর, 5 নম্বর। এমন হয় যে সূর্যের উন্নতিকোণ 30 থেকে 60 ডিগ্রি হলো, ছায়ার উচ্চতা কমে গেল, তোমার ছায়ার দৈর্ঘ্য কমে গেল, তাহলে কত তোমার উচ্চতা কত? বিভিন্ন ধরনের। এখানে দুটো উন্নতিকোণ হলে উন্নতিকোণ আঁকতে হবে। একটা উন্নতিকোণ এঁকে তার ট্যান থিটা বার করলে 2 নম্বর পাবো। আরেকটা ত্রিভুজ হবে, তার বার করলে 2 নম্বর। 4 নম্বর উত্তর মেলালে 1 নম্বর, 5 নম্বর। বুঝতে পারছো? আমি যেটা জোর দিচ্ছি সবসময়, যে 1 নম্বর উত্তরটা না মেলালে আমি তো নম্বর পাবো না, 5 নম্বর পাবো না, কিন্তু কিছু না হলে আমি 4 নম্বর পেয়ে যাবো। উত্তরটার সময় মিটার আর √3, যদি √3 মান না দেওয়া থাকে √3 একক লিখে দিলেই হবে। কোনো সন্দেহ নেই যে √3 মানটা শুধু বের করে আবার ভুল করবো, 1.732 বসিয়ে। যদি ভুলে দেওয়া থাকে √3 মান, তখন বসাতে হবে। তাহলে বাস্তব সমস্যার সমাধান অঙ্কে ছবি আঁকতেই হবে, এবং দুটো ছবি বেশিরভাগ ক্ষেত্রে পড়ে। দুটো অঙ্ক থাকে, একটা করতে হয়, প্রতি ক্ষেত্রেই দুটো তো থাকবেই মনে হয়, বা যা থাকবে 30 ডিগ্রি 60 ডিগ্রি গতবার পড়েছে। অবনতিকোণ মানে অবনতিকোণ না গেলে কিন্তু নম্বর হবে না। তোমাকে যদি উন্নতিকোণ সমান অবনতিকোণ হবে, একান্তর কোণ, এটা লিখেও দিতে হবে এবং আঁকতে হবে। তুমি উন্নতিকোণ ধরে অঙ্ক করলে অঙ্ক মিটে যাবে, কিন্তু তোমাকে অবনতিকোণ না গেলে ওই খাতাটা দেখাই হবে না, ওই অংশটা 0। খেয়াল রাখবে সবাইকে, কোনো কারো অসুবিধা নেই তো? এইগুলো লক্ষ্য রাখবে। তাহলে আমি প্রথম থেকে সবগুলো বলেছি, সবগুলোই লেখা
একবারে লেখার আকারে কত নম্বর তোমরা প্রশ্ন দেখেই পাবে, আমি প্রশ্ন দেখেই বললাম। অর্থাৎ যে কোনটায় কত নম্বর থাকবে, কিন্তু ভেতরের ব্যাপারগুলো বলে দিলাম। এবারে তোমরা প্রশ্ন করবে বা কিছু জানতে চাও বলবে, তারপরে আমরা আবার সমাপ্ত করব। তার আমি বললাম যে এবার মনে হচ্ছে তো, এইটা অন্তত মনে হচ্ছে যে আমি খুব সহজে নম্বরগুলো পেতে পারি, তাই না? একদিনও তাই ছিল, কিন্তু মনে হওয়াটা অন্তত জায়গাটা, যে অঙ্কটা যে বলিষ্ঠভাবে বলা যায় যে জায়গাটা, সেইটা তোমরা পাবে যে কোনো স্কুলে পড়ে না থাকবে না কেন। এবং তোমরা যদি এইগুলো একটু ফলো করে ওই প্রশ্নটা ভালো করে পড়তে হবে, কি বলেছে, বিশেষ করে উপপাদ্য বা এক্সট্রা বা যে কোনো অঙ্কে কি বের করতে বলেছে। সংখ্যাটা হলে ধনাত্মক না ঋণাত্মক, না শুধু সংখ্যা দিয়েছে, তাহলে উত্তর। এইগুলো একটু যদি দেখো, তাহলে প্রত্যেকে যে বাবা মা যেভাবেই ভাবুক যে এত কষ্ট করে পড়াচ্ছি, নম্বরটা তোমার কাছে সবচেয়ে আসল হয়ে যাবে। এবং এখানে মাস্টারমশাইয়ের কোনো ভূমিকা নেই যে কাকে নম্বর দেবো না, কাকে না দেবো না। যদিও কিছু কিছু আমরা মাস্টারমশাইরা যখন খাতা দেখি, কিরকম পরিস্থিতিতে খাতা দেখা হয় দেখো। প্রথমে হেড এক্সামিনারদের মিটিং হয়, প্রধান পরীক্ষক আছে পশ্চিমবঙ্গে হয়তো 60 জন কি 100 জন, হ্যাঁ আছে, এই আছে। পশ্চিমবঙ্গে হয়তো একটু বেশি হবে, কারণ আমরা কলকাতায় ওইখানে 100 জন, আবার মেদিনীপুরের কিছু জায়গায় আছে, ওখানে কলকাতার খাতা আছে, এখানে এদিকে ওই খাতা যায়। তারপরে তোমার ধরো বর্ধমানের ওইদিকে একটা জায়গায় হয়, আবার নর্থ বেঙ্গল এক জায়গায় হয়। তাহলে 400-500 এক্সামিনার আছে, প্রত্যেককে 10,000 করে খাতা দেওয়া হয় অঙ্ক খাতায় বলছি। তাহলে এই খাতায় এবং প্রত্যেকের 50 জন পরীক্ষার্থী আছে, মানে পরীক্ষক আছে, এক্সামিনার আছে। সেই 50 জন পরীক্ষক সেই খাতাগুলি নিয়ে যেয়ে দেখবে, ভাগ ভাগ করে দেয় বোর্ড, সেগুলো দেখবে। যদি কোনো ওই পরীক্ষার খাতাগুলো মিলিয়ে দেখে, খাতাগুলো যখন হেড এক্সামিনার বাড়িতে ফেরত দেবে, তখন সেই খাতাগুলিকে যে কয়েকজন স্কুটিনিয়ার আছে তারা সেটাকে দেখবে যে নম্বরগুলো ঠিক দেওয়া হয়েছে কিনা। প্রসেসটা খুব ভালো, কিন্তু আমরা তো স্কুটিনিয়ার, আমরা ওই শুধু সই করে দিই। 1 টাকা করে পাওয়া যায় স্কুটিনি করতে, একটা সই করলেই 1 টাকা। তবে সবাই না, সব জায়গাতেই এটা থাকে। এবং খাতা দেখে তারপরে এবার কোনগুলো দেখা হয়, যেগুলো কম পেয়েছে, 15তে পাস বা 16-17তে পাস, সেইগুলোকে একটু বেশি করে দেখে নম্বর বাড়াবার চেষ্টা করা হয়। যেগুলো 90-এর মধ্যে 80, 90 পেয়েছে, সেগুলো একটা দুটো একটু নাড়াচাড়া করে দেখে। কিন্তু দেখার কথা প্রতিটি খাতা যে ঠিক যোগ করেছে কিনা দেখার কথা, এটা দেখা হয় না। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এক্সামিনাররা যেভাবে দেখতে বলা হয় সেইভাবেই দেখে। সেই জন্য পরীক্ষায় কপালটা আছে যে কারোর একটা ইয়ে নেই বলে সে বন্ধ করলো, কিন্তু সে আবার স্কুটিনি সেও দেখলো না, তারপর হেড এক্সামিনার সেও দেখলো না। সেই ক্ষেত্রে কপালটা আছে, কিন্তু খুব কম। সেই জন্যই 2-4টা ভুল হয়। বেশিরভাগ ক্ষেত্রে বেশি নম্বরই দিয়ে দেয়। নম্বর বেশি দিলে তো আর কাউকে ধরার ভয় থাকে না, ওই যে এক্সামিনাররা করে কি ভুল হোক ঠিক হোক নম্বর দিয়ে দিল, তাহলে আর সে তো চ্যালেঞ্জ করবে না। এটা আমাদের ত্রুটি। বোর্ড তো ঠিকই করে, সরকারও ঠিকই দেখতে চেষ্টা করে। যাই হোক, তোমাদের কোনো টেনশন থাকার কথা নয়, নম্বর পরীক্ষকরা দিতে বাধ্য। তোমাদের কারোর কোনো অসুবিধা হবে না নম্বর পাওয়ার ক্ষেত্রে। অতএব কোনো চিন্তা নেই, শুধু যেভাবে প্রশ্নটা বারবার করবে, কি চেয়েছে উত্তরটা, সেইটা আমার দরকার জানা বেশি। তার জন্য 1-2 নম্বর করে প্রত্যেকটা বাদ যেতে পারে, সেটা লক্ষ্য করলেই সেই নম্বরটা বাদ যাবে না, প্রত্যেকেই ভালো নম্বর পাবে। এবং যারা ভবিষ্যতে সায়েন্স নিয়ে পড়বে, এটা দেখালো, দিলীপের কথা বললাম, ও কত বড় ইঞ্জিনিয়ার হয়েছে, এত ভালো সেরকম নিজেরাও হতে পারবে এবং বাড়ির বাবা মায়েরও মুখ উজ্জ্বল করবে, স্কুলের নাম ভালো হবে। আর তোমরা যারা এইখানে অংশগ্রহণ করলে, এই প্রথম হলেও যদি ভালো লেগে থাকে এবং ভালো নম্বর পাও, তাহলে এই শ্রীকৃষ্ণপুর শ্রীরামকৃষ্ণ সেবা কেন্দ্রকে অন্তত জানিও যে না, এইটা আমাদের উপকার হয়েছে। আরো পরবর্তীকালে যদি কারোর জন্য কিছু করে তাহলে ভালো হবে। অন্য সাবজেক্টেও করা যায়, অন্য সাবজেক্টেরও এরকম আছে। কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে এগুলো তো তোমাদের জানার কথা না।
যারা এক্সামিনার তারা জানেন, তারা বলতে পারে, তারা সবাই তো এইভাবে বলবে না, তারা তাদের প্রাইভেট ছাত্রদেরকেও বলতে পারে, আমাদের ওখানে যেমন প্রাইভেট ছাত্ররা বেশি কলকাতার দিকে, তাদেরকে বলতে পারে, সবাইকে নাও বলতে পারে। কিন্তু আমরা যারা জানাতে চাই সবাইকে, যারা সবাই জানুক এবং ভালো নম্বর পাক, এই জায়গাটা তোমাদের ভালো লাগবে। এবং এবারে তোমরা তোমাদের প্রশ্ন যেগুলো হবে সেগুলো আস্তে আস্তে বলো। মনে হয় অনেক কিছু বলেছি, তবুও অনেক কিছু থাকবে, যেমন অবজেক্টিভের যেসব জিনিসগুলো তোমাদের মধ্যে মনে হয় বারবার ঘুরপাক খায়, যে অবজেক্টিভের যে প্রশ্ন, অবজেক্টিভের প্রশ্ন কি, যেমন এই বীজগণিতের থাকে তো অবজেক্টিভ, বীজগণিতের এইটা সমাধান থাকবে না, পরীক্ষার থাকে, কিন্তু 9-এর বিষয় কিন্তু এই অবজেক্টিভে থাকবে, যে দুটো সমীকরণের অসংখ্য সমাধান থাকবে। একটা নিয়ম আছে, নিয়মগুলো যদি জেনে থাকো তাদের সুবিধা অনেক। যেমন তুমি আমি একটা কথা বলি, তো অঙ্ক নিয়ে সবাই তো শূন্যকোণা এই নিয়ে অনেক গল্প আছে। তোমরা প্রমোদ রাম ঋষির নাম শুনেছ? তোমরা শুনতে পারবে না, বাবা মায়েরা শুনবে। প্রমোদ রাম ঋষি রবীন্দ্রনাথ ঠাকুরের পোষ্যপুত্র ছিল, ওখানেই পড়াশোনা করেছে, থেকেছে। আমি ওনার একটা ইন্টারভিউ নিয়েছিলাম যে সাকসেসের মোটিভেশনাল কম্পোনেন্টস কি, মানে হোয়াট ফ্যাক্টরস কন্ট্রিবিউট, কি করে সাফল্য লাভ করে। উনি বলেছিলেন, উনি যখন 5-এ পড়েন তখন অঙ্ক পরীক্ষায় 0 পেয়েছিল, সেটা আমাকে বলেছেন যে অঙ্ক পরীক্ষার খাতে কেন 0 পাওয়ার পর মাস্টারমশাইরা এসেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে, এর বলে এই দেখুন আপনার ছেলের কি হবে। ওই 0 পাওয়ার খাতাতে একটা কবিতা লিখে দিয়েছিল। সে কবিতাটি উনি বললেন, হে হরি দয়াময় কিছু মার্কস দিও আমায়, তোমার শরণাগত নহি সতত শুধু এই পরীক্ষার সময়। তো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন তখন, মানে 0 পাওয়ার গল্প অনেক আছে, কারণ অঙ্কে পৃথিবীতে যত সাবজেক্ট আছে অঙ্কেই এখন তো অনেক সহজ হয়ে গেছে, নম্বর পায়। তো উনি বলেছিলেন যে ওই খাতায় একটা কবিতা লিখে অঙ্ক পারতো না, অঙ্ক সবাই পারবে, এমন নাও হতে পারে। তো সেই পরীক্ষার খাতা দেখে রবীন্দ্রনাথ বলেছিল ঠিক আছে অঙ্ক না পেলেও হবে, যদিও আমাদের এখন অঙ্ক না শিখলে কিছু হবে না। অঙ্কের সঙ্গে সম্পর্কযুক্ত সবকিছু, কমার্সও সম্পর্কযুক্ত, এখন তো সবেতেই অঙ্ক সম্পর্কে, ইকোনমিক আর্টস করতে গেলে ইকোনমিক অঙ্ক লাগবে, অর্থাৎ অঙ্কটাকে ভালো করে তৈরি করতে হবে। এবার তোমরা যা যা প্রশ্ন আছে, যদি কারণ মনে হয় কোন প্রশ্ন, কোথায় আছে গ্রাফ পেপার, কোথায় দেবে, যেখানে লিখবে, হ্যাঁ যেখানে লিখবে খাতায় অঙ্কটা তো কোথায় দেবে, ঠিক এমন হয়ে করবে যেমন তুমি যদি উপপাদ্য লেখো, উপপাদ্য শুরু করবে সবসময় বাঁ দিক থেকে, এইখানে আরেকটা ছবি আঁকতে হবে এমন নয়, কোনো দরকার নেই, এইটা দিয়ে দেখতে পাবে, ছবি এঁকে দেখতে পাবে। উপপাদ্যগুলো যখন স্টার্ট করবে নাম্বার দিলে দিয়ে এই দিক থেকে উপর দিয়ে শুরু করবে, তোমার তো খাতা নিয়ে কেউ কিছু বলবে না, এইখান থেকে আরম্ভ করবে। কেমন উপপাদ্য বললে, গ্রাফ বললে গ্রাফ এই দিক থেকে লেখা শুরু করলে এইখানে গ্রাফ লেখাটা, যাতে এক্সামিনার না বিরক্ত হয়ে যায়। কেউ নম্বর দিতে বাধ্য, কিন্তু নম্বরে চেষ্টা করবে কি করে এটাকে নম্বর 1 নম্বর কম হয়ে যায়, 90 পেয়েছে 89 হয়ে যাবে, সেইটা যাতে না হয়। কোন জায়গায় কি বোঝা যাচ্ছে বলো? না না, তুমি এখানে যদি না দাও অন্য জায়গায় খুঁজে খুঁজে দেখতে পাচ্ছি, হ্যাঁ বিরক্ত হয়ে যাচ্ছে না। তুই এখানে তোমার দরকার গ্রাফটা, এখানে গ্রাফের অঙ্কটা করেছো, এখানে গ্রাফটা না দিলে যদি অন্য জায়গায় থাকে তাহলে নম্বর দিতে হবে। তুমি কাছাকাছি দেবে, যারা ভালো নম্বর পায়, পুরো নম্বর পায়, তারা এইগুলো ঠিক ঠিক করে। বলো এবার কেউ কেউ প্রশ্ন করলে বলো, একটা কেউ এখানে চলে দাদা শুনতে হবে, হাতে হাতে অনেক মানুষ দেরি হয়ে বুঝতে পারছি। শোনো, তোমাদের কাজে লাগবে, যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো তোমরা করতে পারো। এই একটা ভালো প্রশ্ন করেছে, কোন জায়গায় দুটো ছবি আঁকতে হবে না, দুবার প্রমাণ করতে হবে না। কেন্দ্রস্থ কোণ পরিবৃত্ত কোণের দ্বিগুণ যদি আসে, আমি যে কোণটা দিয়ে করব সেই ছবিটা নিয়েই করব, কোনো জায়গায় লিখবো না উমুক হলে উমুক অথবা উমুক, নিজেরা তৈরি করে নিতে হবে আগে থেকে।
যেমন ধরো এই যে কেন্দ্রস্থগণ পরিচিতগণের ত্রিগুণের দুটো ছবি আছে, দুটো ছবি আঁকতে হবে না, কোনো নম্বর নেই, কোনো ভুলও নেই, একটা ছবি এঁকেই করা যাবে। এই একটি ছবি আঁকবে, আর কিছু দরকার নেই। হ্যাঁ, আর কিছু দরকার নেই। এখানে বিএসি বিকেসি চাপের উপর অবস্থিত, কেন্দ্রস্থগণ এইটা, পরিচিতগণ এটা দ্বিগুণ, আর অন্য কোনো ছবি, কিন্তু অন্য কোনো লেখাও চলবে না। তোমরা আবার লিখে ফেলো যে ওইটার আবার কি একটা আছে আলাদা ছবির জন্য, কোনো নম্বর নেই, কোনো অসুবিধা নেই, কোনো কালেও ছিল না। হ্যাঁ ঠিক আছে, একটা ছবি এঁকে ওইটাই ছবি এঁকে করলেই। আর কারণ গলমাত্রা আসতে প্রশ্নটা শোনে, দেখুন এটা তো ভালো প্রশ্ন ছিল। আমি বললাম কি সাইন থিটা সমান ট্যান থিটা সমান 3/4, তাহলে আমি কি লিখবো? লম্ব বাই ভূমি সমান 3/4। লম্ব সমান 3 লিখবো নাকি? হয় 3 লিখতে হবে কিংবা 3x লিখতে হবে, না হলে পিতা পুত্রের বয়সের অনুপাত 3:পুত্র পিতার বয়সের অনুপাত 3:4। তুমি লিখবে পুত্রের বয়স 3, পিতার বয়স 4, অনুপাত হয়ে কেটে কেটে অনেক বেশি আছে, কেটে হয়ে যাবে, যেটা এর একটা খুবই দরকার। আমি ওইটা করতে চেয়েছি। ওখানে উত্তর লিখলেই নাও, নাও লিখলে নম্বর, উত্তর লিখলেই নাও। উত্তরটা করতে হবে, পাশে রামটা করতে হবে। এমনি করলে কি বললে? বলছে যে 1 নম্বরের প্রশ্নে উত্তর করলেই নম্বর। আমি বলেছি এক এক করে যেটা থাকে সে কেউ লিখে করতে পারে, না লিখেও করতে পারে, উত্তর লিখলেই নম্বর। 2 নম্বরের প্রশ্ন রাতটা করতে হবে, কেউ যদি লিখে তবে উত্তরটা করে তাহলেও হবে। এই অঙ্কটা করলো পরে উত্তর মিলবে, ব্যাস, রাতে করার দরকার নেই, কিছু করতে হবে। 2 নম্বরের প্রশ্ন বলো। আর কার কিছু জানা নেই? সব আমি অবশ্য অনেকগুলো চেষ্টা করেছি যে পুরো যাতে না জানা থাকে, তবুও যদি কারোর কিচ্ছু জানার থাকে বলো। চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সমপূরক। আচ্ছা, দুদিকে দুবার এঁকে স্যার প্রমাণ করতে বইটাও না, অনুরূপে আরেকবার লিখে দিলে হয়ে যাবে? না, তুমি বলবে দুটো আঁকতে হবে না, তুমি দুটো জিনিস করতে পারো যে দুটো কোণ তো সম্পূরক বেরোলো। হ্যাঁ, তাহলে চতুর্ভুজের 4টে কোণ কত? তুমি বইয়ের মধ্যেই করবে কেন? 360 ডিগ্রি। দুটো যদি 180 হয়, বাকি দুটো 180 হবে, ব্যাস করে দাও। না, তুমি তোমার নিজের বুদ্ধিটা ওটাই করতে অনেক সহজ হয়ে যাবে, তাই না? তোমরা তো জানো দুটো কোণ 4টের মধ্যে দুটো কোণের তোমার 180 বেরিয়েছে, বাকি দুটো কত হবে? কারণ যে কোনো চতুর্ভুজের তো 4টে সমকোণ 360 ডিগ্রি যোগফল, তাহলে দুটো 180, তাহলে বাকি দুটো 180 হবে, অতএব সম্পূর্ণ। হ্যাঁ, নিজে প্রয়োগ করা, ওরকম করলেও হবে, ওরকম করার দরকার নেই, অনেকটা সমান হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে। আর কার কিছু আছে বলো? অনেকের অনেক প্রশ্ন থাকবে, ভয় পাবে না, সবাই দেখবে ভালো নম্বর পাবে। সবাই ভাবছো যে আমি খারাপ, আমার স্কুল খারাপ, নম্বর পাবো না, ঠিক নম্বর পাবো। অঙ্ক এমনই জিনিস, বলো বলো। অসমীকরণের গ্রাফ আমি বলেছি, দেখুন একটা অসমীকরণের গ্রাফ করতে গেলে কি করবো আমি? না, ওই অসমীকরণটার অনুরূপ সমীকরণ লিখে নেবো। ধরো একটা সমীকরণ লিখেছি, এটা হচ্ছে 2x + 3y এর অনুরূপ সমীকরণ লিখতে হবে, এটা একবার অবশ্যই লিখতে হবে। 2x + 3y = 5 এর অনুরূপ সমীকরণ হলো 2x + 3y = 5। হ্যাঁ,
2x plus 3y is equal to 5 এবারে x ধরলে 5 minus 3y by 2 এবার তার xy ধরলে এবারে ইয়ে করো মানে আমি গ্রাফ করলাম গ্রাফ হয়ে গেল গ্রাফ হয়তো এইটাই এবারে কি হচ্ছে গ্রাফ দেন তাহলে গ্রাফ দেন হলে এই দিকটা হবে আর উল্টো দিকে হবে এই দিকে হবে না এই যে এটা গ্রাফ হলো এবারে x কি ধরেছি x ধরেছি আর গ্রাফের চিহ্ন আছে তাহলে ডান দিকে হবে কাজ করে ডান দিকে কেন না বুঝে আবার করো কোনো অসুবিধা নেই আবার একটা সমীকরণ ধরো x x greater than 0 আছে এটাই বেশিরভাগ ক্ষেত্রে পড়ে কারণ ওটা 1 নম্বর থাকে দুটোতে 1 নম্বর থাকে x greater than 0 এর অনুরূপ সমীকরণ হচ্ছে x equal to 0 x equal to 0 লেখা যেত কি y এটা রাখতে হচ্ছে না ওই যেটা ওই রকম যদি থাকে দুটোতে 1 নম্বর থাকে শুধু এটা দাগ দিলেই হয়ে যাবে এবার আরেকটা জিনিস তোমরা করেছো x greater than 5 কি করবে x greater than 5 এর অনুরূপ সমীকরণ x equal to 5 এই লেভেলটা কি তোমরা যেভাবে করবে x এর মান 5 5 5 বসাবে আর নিচেটা 0 5 -5 বসাবে বসিয়ে লেভেলটা আনবে দেখবে এরকম এবারে দেখো গ্রাফের ডান দিকে হবে হ্যাঁ কাজ করে ডান দিকে হবে লক্ষ্য রাখো আর বলো 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 এবার আমি কি ধরি আর এগুলো কি চিহ্ন আছে যদি ওয়াইটা বাঁ দিকে রাখো এমন হয়তো ওয়াই বাঁ দিকে রাখো অনেক সময় যায় এরকম অঙ্ক যদি যায় তুই এই 5 গ্রেটার দ্যান কি করবে তাহলে তুমি মাইনাস হয়ে যাচ্ছে মাইনাস হলেই আমাদের গন্ডগোলটা হবে একটা জিনিস দেখো আমি বলছি হাসলে ভালো ও খুব ভালো প্রশ্ন করেছে হাসলে বটে শুনে নাও এরকম যদি হয় এরকম করেছে কি করবে একবারে পুরো চেঞ্জটাকেই করে ফেলতে হবে প্রথমেই এবং সেইটা ধরেই অঙ্কটা করতে হবে নাহলে আবার ভুল হয়ে যাবে তবে অনেকের কি হয় জানো তো অনেকের হয় ধরো 2x + 3y না করেই ও করেছে এবং চেঞ্জও করেনি আবার ভুল জানে বলে বাঁ দিক x এর লেস দেন থাকলেও বাঁ দিক না জেনে ডান দিক জানে তা কি হয়ে গেছে নম্বর পাবে এক্ষেত্রে এমন অবস্থা কি বলছি বুঝতে পেরেছো দুটো নেগেটিভ সে পজিটিভ হয়ে গেছে সে আর জানে না x থাকলে ডান দিক হয় বাঁ দিক হয় উল্টো জানে আর এটা করার জন্য করেনি সে নম্বর পেয়ে যাবে আমার কাজ হচ্ছে প্রথমেই আমি চেঞ্জ করে নেব এবং তখন আমি চেঞ্জটাই দেখাবো lx লেখ নাহলে তো মাইনাস হয়ে যাচ্ছে যদি আমি আনি মাইনাস হলেই আমার সমস্যা কি বলেছি অসমীকরণের নিয়ম হচ্ছে মাইনাস দিয়ে গুণ করলে অসম চিহ্নটা পরিবর্তন হয়ে যায় তাহলে তো লেখচিত্র চেঞ্জ হয়ে যাবে লেখচিত্র চেঞ্জ হবে না কিন্তু সমাধান জায়গাটা চেঞ্জ হয়ে যাবে তো এরিয়াটা চেঞ্জ হয়ে যাবে তো কি বলছি বুঝতে পারছি একটু লক্ষ্য রাখবে এত শব্দ দেয় না তত সহজ পারে যায় যদি কোনোদিন এরকম থাকে তাহলে সেটাকে চেঞ্জ করে দেবে ও সেইটাই বলতে চেয়েছিল ওকে হাসলে ঠিক আছে আর কারণ কিছু ক্রয় মূল্য বিক্রয় মূল্য বললে কিভাবে করবো শোনো আমি একটা জিনিস খুব ভালো করে বলছি
একটা হচ্ছে একটা জিনিস লক্ষ্য রাখো যে 20% লাভ দেওয়া আছে, এর মানে কি? যে পারবে সে সব অঙ্ক পারবে। 20% লাভ দেওয়া আছে মানে কি কি দেওয়া আছে? 100 টাকা ক্রয় মূল্য দেওয়া আছে, 20 টাকা লাভ দেওয়া আছে, 100 যুক্ত 20 120 টাকা বিক্রয় মূল্য দেওয়া আছে। এবার দেখো যে কোনো অঙ্ক যেটা বের করতে হবে সেটা ডান দিকে রাখো আর বাঁ দিকে রাখো যেটা দেওয়া আছে। লাভ ক্ষতি এবং রিবেট কমিশন প্রত্যেকটা 20% কমিশন মানে কি? মানে কি কি দেওয়া আছে? কি কি দেওয়া আছে? হ্যাঁ, ধার্য মূল্য 100 টাকা, 20 টাকা ছাড় বা কমিশন, 100 মাইনাস 20 80 টাকা বিক্রয়। এবার তোমার কোনো প্রশ্ন নেই, কি দেওয়া আছে কি বের করতে হবে করো, ঠিক আছে? এইটা হচ্ছে মূল অঙ্কগুলোর নিয়ম। এইটা আমরা এইভাবে শেখাই না বলে গন্ডগোল, তাহলে তো আমরা 7 8 থেকে পাটিগণিতের লাভ ক্ষতি করে আসছি। আসল চক্রটা হচ্ছে লাভ ক্ষতি কার উপর নির্ভর করে, আর এইটা যদি বলে থাকে আমার অঙ্ক দিয়েছে বিক্রয় মূল্যের উপর 20% লাভ, তখন তোমাকে তো বিক্রয় মূল্যের উপর লাভ বের করতে হবে। প্রকৃত লাভ করবে, প্রকৃত লাভ মানে ক্রয় মূল্যের উপর লাভ। একটা অঙ্ক ছিল তো অবজেক্টিভে 2 নম্বরের, বিক্রয় মূল্যের উপর 20% লাভ, তার কত লাভ হয়েছে, কি করবে? তাহলে এখানে ধরতে হবে বিক্রয় মূল্য 100 টাকা, 20 টাকা না 20 টাকা লাভ, তাহলে ক্রয় মূল্য কত? 80 টাকা। তাহলে 80 টাকা লাভ কত? 20 টাকা 100 টাকা লাভ। কেমন? আসল লাভ বলতে ক্রয় মূল্যের উপর লাভ। যদি না কোনো জায়গায় চেয়ে চায়, এবার এখানে একবার বলে চেয়েছে কোন একটা জায়গায় ছিল, আর কারো কিছু? হ্যাঁ, আর কারো কিছু যদি জানার থাকে? আমার মনে হয় না খুব একটা কিছু জানার আছে। যদি কারোর কিছু জানার থাকে তাহলে এটা করো। আর তোমরা কোন কোন স্কুলে এসছো তুমি জানো না। আমি এখানে আমার মেদিনীপুরের বিএড কলেজে, মেদিনীপুর কলেজ থেকে পড়াশোনা করেছি, মেদিনীপুরের বিএড কলেজ থেকে বিএড করেছি। তখন 4টি স্কুলে আমাদের প্র্যাকটিস টিচিং পড়েছিল। নির্মল হৃদয় আশ্রম আছে, হ্যাঁ, 4টি স্কুলে। তারপরে একটা মেদিনীপুরের স্কুলে চাকরিও পেয়েছিলাম স্কুলটায়। তখন আমাদের বিএড কলেজ থেকে চিত্তবাবু ছিল, জানি না এখন বেঁচে আছেন কিনা, উনি আমাকে বলেছেন তুমি এখানে এসো, তোমার এখানে চাকরি হবে। হ্যাঁ, চিত্ত খামরুই, খুব ভালোবাসতেন, পরিষ্কার করাতেন। বলেছেন এই স্কুল, তখন আমি একটা স্কুলে পেয়ে গেছি বলে আর এখানে আসিনি। হ্যাঁ, তো এখানে কলেজের স্কুল, তারপরে খড়গপুরে দারুণ দারুণ স্কুল আছে সব। হ্যাঁ, অতুল বাবু, শিববাবু, আমরা কাশ্মীর গেতাম বলে খুব বেশি মনে আছে আর কি ওনাদের সাথে। হ্যাঁ, বলো তোমাদের কার কি অসুবিধে, আর 2-1 এসে বলো কার কিরম লাগলো। আর ভয়টা যা ছিল সে যদি বলতে পারো যে আমার ভয়টা এখন আর লাগছে না, তাহলে আমার সবচেয়ে ভালো লাগবে। মানে দূর থেকে এসেছি, খুব ভালো লাগবে। যদি মনে হয় যে আমার খুব ভয় ছিল, শুধু মানে সত্যি কথা, আন্দাজে নয়, তাহলে খুব ভালো লাগবে। আর কিচ্ছু যদি জানার থাকে জেনে নাও। হ্যাঁ দিদি বলুন। মানে স্টুডেন্টদের আমি পড়াই দেখি, ওদের শর্ট কোশ্চেনে খুব আতঙ্ক, ওরা শর্ট কোশ্চেন টাচ করতে চায় না। শর্ট কোশ্চেনের তো কিছু নেই, আসলে কি জানেন, ওরা মানে একদম টাচ করতে চায় না। বড় অঙ্ক মোটামুটি হাইট এন্ড ডিসটেন্স করতে চায় না, আর শর্ট কোশ্চেন। সেটা আজকে কেউ এসছে আপনার স্টুডেন্ট? এবার তারা বলুন তো ওই যে কি হবে, বলো বলো। কেউ আসেনি? না, হাইট এন্ড ডিসটেন্স তো আপনি বুঝলেন যে কিভাবে এত সহজে নম্বর আর 5 নম্বর পাওয়া। হ্যাঁ, ওরা থাকলে বোঝা যেত খুব নম্বরটা পাওয়া যাবে। আর অবজেক্টিভে কি কি থাকে বলে দেওয়া, বীজগণিতের থাকে তো বীজগণিতের এই যে সমাধান থাকবে না, দুটো সমীকরণের সমাধান কখন থাকে না, যেমন দুটো সমীকরণের সমাধান না থাকার একটা নিয়ম আছে। নিয়মগুলো আমরা বোঝাই না তো, নিয়মটা কি
1 নম্বর সমীকরণে x এর সহগ বাই 2 নম্বর সমীকরণে x এর সহগ, যদি 1 নম্বর সমীকরণে y এর সহগ বাই 2 নম্বর সমীকরণে y এর সহগ সমান হয়, তাহলে সেটাকে তুমি সমাধান করতে পারবে না। কেন সমাধান করতে পারবে না বলতো? দুটো সমীকরণ একই হয়ে যাবে, তাই না? কারণ 2x + 3y = 5 আর 4x + 6y = 10, তুমি দেখো ভাগ করে দুটো একই হচ্ছে, অতএব সমাধান করা যাবে না। অপনয়নেও দুটো সমান হয়ে যাচ্ছে এবং চিহ্ন সহ এটা নিতে হবে। দুটো সমীকরণের সমাধান না থাকার শর্ত পরীক্ষা থাকবে, হ্যাঁ, মানে মাধ্যমিকেও থাকবে। তারপরে ফর্মুলা দিয়ে অঙ্ক, দশমিকের বর্গমূল, 0.4 বর্গমূল কে পারবে? ছোট বড় সংখ্যা সাজাতে 0.4 বর্গমূল খুব কষ্ট হয়েছে। যখন 0.4 বর্গমূল জিজ্ঞেস করেছি ছেলেকে, স্কুলের ছেলেকে, বলতে পারছে না, 0.2 বলে। আসলে নিয়মটা তো আমরা শেখাই না, দশমিক কোন সংখ্যার বর্গমূল করতে গেলে দশমিকের পরে অন্তত দুটো অঙ্ক থাকতেই হবে, যদি না থাকে শূন্য বসিয়েও দুটো করতে হবে। দশমিক অঙ্কের বর্গমূল সেই সংখ্যা থেকে বড় হবে, সব অঙ্কের বর্গমূল সেই সংখ্যা থেকে ছোট, একের বর্গমূল সেই অঙ্কের সমান, কিন্তু দশমিক সংখ্যার বর্গমূল সেইটা থেকে ছোট বড় হবে। 0.4 বর্গমূল 0.40, 0.6 হবে। বলো। 0.02 না না বর্গমূল তো, হ্যাঁ, 0.0 থেকে 0.0 দিয়ে গুণ করলে কত হয়? 0.0004। আমি বলে দিলাম যে এটা শুনলে না তো, আগে শুনতে হবে বাবা। 0.4 এই দুটো সংখ্যা চাই। 0.121 করবে 11 হবে না, 0.1210, তাহলে একটাই নিয়ম, দশমিক কোন সংখ্যার বর্গমূল করতে গেলে সেই সংখ্যাকে দুটো অন্তত সংখ্যা করতে হবে, যদি না থাকে জোড় সংখ্যক অঙ্ক করতে হবে, নাহলে শূন্য বসিয়ে জোড় করতে হবে। এখানে শূন্য বসিয়ে দিয়ে 0.6 আবার 4 আবার 0 বেড়ে যাবে, কিন্তু একটা দিন পর্যন্ত করা যাবে 0.6। দশমিক সংখ্যার বর্গমূল, 0.1 বর্গমূল কত? 0.3, সেই সংখ্যাটাকে বড়, 3 নয় আরো আছে, 0.3। এইটা অঙ্কে প্রথমে যে লিখতে হয় ওটা তো লিখতে হবে, হ্যাঁ, আছে তো, এটা না লিখলেও নম্বর পাওয়া যাবে, কিন্তু ছবি আঁকতে হবে। এখানে ধরুন এবি একটি গাছ, এবি একটি গাছ, এগুলো লিখলে ভালো। সি বিন্দুতে ভেঙে বি বিন্দুতে 30 ডিগ্রি বা 60 ডিগ্রি কোণ করেছে। এবি একটি গাছ, সি বিন্দুতে মোচকে ভূমি থেকে বি বিন্দুতে 60 ডিগ্রি কোণ করেছে। এবারে গাছটার উচ্চতা কত? যদি এইটা 15 মিটার হয় তাহলে গাছটির উচ্চতা কত? এইরকম ধরনের অঙ্ক করে, তাহলে এটি লিখতে হবে। এবি একটি গাছ, সি বিন্দুতে মোচকেছে, হ্যাঁ, এবং এত এইবার উন্নতি কোণটা কিভাবে আসলো? এই যে উন্নতি কোণ এসে গেছে, এখানে ভূমির সঙ্গে যে কোণ উন্নতি কোণ মানে আমি উপর থেকে দেখছি যে কোণটা সেটা উন্নতি কোণ, অবনতি কোণ মানে নিচের দিকে দেখছি, উপর থেকে নিচে। লিখতে তো হবে যে হ্যাঁ হ্যাঁ, এইটা তো এখানে অবনতি উন্নতি বলে দিয়েছে। আবার যেন এখানে পড়ে যে অবনতি কোণ, তখন অবনতি কোণ এটাকে লিখতে গেলে এটা এরভাবে করে এঁকে দিতে হবে, অবনতি কোণ দেখাতে হবে। এই লেখাগুলো ওদের থাকে না শর্ট কোশ্চেন, এটা হচ্ছে আমাদের এখানকার মানে সব স্টুডেন্ট না, মোটামুটি স্কুলগুলোতে এইগুলো হচ্ছে ল্যাকিং, শর্ট কোশ্চেনে প্রচন্ড ল্যাকিং থাকে। শর্ট কোশ্চেন গুলো ওই একশো সাবজেক্টটা জানতে হবে, যেমন আমাদের আগে থাকতো যে এগ্রিগেটে পাসের ব্যাপার ছিল, আজকে শর্ট কোশ্চেন গুলো তো আলাদা কিছু নেই, আমি যা শিখে এসেছি 1 থেকে সেগুলি আমার কোশ্চেন। ওই এগ্রিগেটে পাসের সময় বলা হতো না এগ্রিগেটে ফেল করে গেছে, এগ্রিগেটের একজনকে মাস্টার দিতে হবে। এই অবজেক্টিভেরও ঠিক তাই, অবজেক্টিভ গুলো আলাদা কিছু নেই, ওই পরনি ওই অসমীকরণ এগুলো ঠিক ঠিক জানতে পারলে অসমীকরণের সব পূরণ থাকে তো সবাই পারি। অসমীকরণের একটা 2 নম্বরের থাকে ছক পূরণ, এটা লেখা দিতে গেল পারিস সবাই, জিজ্ঞেস করে দিতে গেল তাহলে ছক পূরণটা একবার করিয়ে দিন। দেখ অসমীকরণের ছক পূরণ 2 নম্বর থাকতেও পারে, মানে এবছর আসেনি সামনের বছর থাকতে পারে, 2 নম্বরের থাকে। কি করবি? আমরা এইভাবে করতে বলি, এইভাবে করলে সুবিধে। আর x greater than equal to 2, y less than equal to 3, এরকম কন্ডিশনও দিয়ে দিতে পারে। তা আমি কিভাবে করবো? একটা অঙ্ক প্রশ্ন দিচ্ছি, তাহলে সুবিধা হবে।
এবারে 3x minus 2y greater equal to 5 এর ছক পূরণ করো, কেমন? এরকম দিয়ে দিয়েছে। আমি যে কোনো অঙ্ক কিভাবে করতে হয় একটু বলবো। এখানে আর অনুরূপ সমীকরণ ধরবে না, অসমীকরণ লিখে দিতে ধরবি, এখানে ধরবি, এখানে ওইটাই থাকতে হবে চিহ্নটা। কিভাবে দেখ, 3x 5 প্লাস 2y, এটা সবাই বুঝতে পারলি কিনা বল? এইখান থেকে এইটা সবাই বুঝতে পেরেছিস? হ্যাঁ, এবারে দেখ আমি y এর মানটা কি বসাবো বলে দিয়েছি উপরে, দেখা লক্ষ্য। আমি y এর মানটা বসাতে x এর মান কি হয় পাবো তো? 3 এর থেকে ছোট, 3 আবার 3 এর থেকে ছোট। তাহলে কি কোথায় বসাতে পারি? 3, তারপরে 2, তারপরে 1, তারপরে 0 বসাতে পারি। তাহলে প্রথমে 3 বসিয়ে দেখ, 3 দুগুণে 6, 5 এ 11, 3 3 কে 9, 3 এর থেকে বেশি, 3 এর থেকে বেশি। x এর মান কত হচ্ছে? তো বলে না 2 এর থেকে বড় মানে 3 এর থেকে বড়। দেখ ভালো, এটা একটা জটিল দিয়েছি কিন্তু তাহলে সহজ বোঝার জন্য শুনি। এর কি বললাম? y এর মান 3। আমি অন্য বলতে পারি, ঘুরিয়ে বলতে পারতাম। 3 বসিয়ে দেখি, অনেক সময় দেখা যাবে একটা বসালেই হবে, বাকি বসালে হবে না। এখানে অনেকগুলো বসালে হবে। 3 বসালে কি হয়? 3 আর 3 এর থেকে ছোট, 3 বসালে কি হয়? 5, 3 দুগুণে 6, 11, 11 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3 পূর্ণ 2 এর 3। 3 পূর্ণ 2 এর 3 এর থেকে বড়। 4, 5, 6 সব হবে। এখানে বলে 2 এর থেকে বড়, তাহলে একটা বসালেই হয়ে যাচ্ছে। দেখ 3, 3, 3, 4, 5, 6। এটা সুবিধা হয়ে গেল, আমার একটা দিয়েছি আন্দাজে হলো। তাহলে একটা থেকে অনেক হতে পারে, আবার একটা থেকে একটা বেশি আর হবে না। ওই যেমন লিমিট দিয়ে দেবে উপরটা, তখন আগে প্রথমে ওয়াইটা বসাচ্ছে, বসিয়ে x এর কত হলো সেটা x এর সঙ্গে মিলছে কিনা, এটা আমি আবার চেঞ্জ করবো। 3 এর পর 3 বসাবো, 1 বসাবো। এইটা একটা থাকতে পারে 2 নম্বর, না বেশি 98 হয়ে যাবে পাওয়ার ক্ষেত্রে, হয়তো থাকতে পারে। একটু লক্ষ্য করবি তাহলেই হবে, ঠিক আছে? আরো সহজ যাবে, এটা তো একটা দিন হয়ে গেল, এরকম হয়ে যেতে পারে। কি রে তাদের বল? না লিখলেও হবে। একটি জিনিস লিখবি তুই, x ডট ও x টা x অক্ষ, আর y ও y ডটটা y অক্ষ, আর ওটা মূলবিন্দু। এই 3টে কথা। ওই যে অসমীকরণে যখন লিখে দিচ্ছ, এই যে এইটা x অক্ষ, এটা y অক্ষ, তো লিখবি। লিখে আমি যখন আঁকবো তখন x ডট ও x টা x অক্ষ লিখবো না, y ও y ডটটা y অক্ষ। হ্যাঁ, আরে যখন লিখে দিতে আঁকবো অসমীকরণে, ওর সমীকরণ বললাম তো, এবার তো লিখে দিতে এইটাকে করতে হবে তো। আর কাগজ অনেক তাড়াতাড়ি হয়ে গেল সব, 100 এত তাড়াতাড়ি 190, 80 হলে হবে কি বলবো, তাই না? তোরা কোন স্কুলে রে? ভালো রেজাল্ট হয়েছে মনে হচ্ছে তোরা? কারণ কিছু বলার থাকলে বলতে হবে, শুধু শুধু নিয়ে নয়। বলো, কোনো ভয় নেই, ভাবনা নেই, যা না বলে তুমি কি করে? সেই জন্য উত্তর লিখে নম্বর হবে 1 নম্বরের প্রশ্নে, কিন্তু তারপরে কোন রাশিটা পূর্ণবর্গ হবে, এখানে যেমন দিয়েছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো ab যদি দেওয়া থাকে b স্কয়ারটা কত হবে বুঝে যাবে। এখানে পড়েছে x স্কয়ার মাইনাস 20x মাইনাস a, তাহলে মাইনাস 20x মানে 2 ইন্টু 10, তাহলে 10 এর হোল স্কয়ার, তাহলে 10 এর হোল স্কয়ার মানে 100, মাইনাস a মাইনাস a সমান মাইনাস 100, a সমান 100। তাহলে
এই এ সমান মাইনাস আছে, তবে তো প্লাস হবে, এ স্কোয়ার প্লাস মাইনাস বি বি প্লাস বি স্কোয়ার, এটা হলো প্লাস। এইগুলো তো 7 এর অঙ্ক, এই জন্য বলছি আমি 10 বললে হবে না অবজেক্টিভে, এবার একবার 1 থেকে ধরতে হবে। বৃহত্তম মৌলিক সংখ্যা কত? 97। 2 অঙ্কের যদি বলে 5, 6, 7 এর বেসটা ঠিক না থাকলে 9 থেকে খুব মুশকিল। হ্যাঁ, বেসটাই তৈরি করতে হবে। আর কি বলবা, আর কি আছে? 2 আর 3, তাহলে বৃহত্তর সংখ্যা কেন? 2 অঙ্কের বৃহত্তর সংখ্যা, তাহলে তো অন্য হলে আমাদের, তাই না? হ্যাঁ, খেয়াল প্রত্যেকটা প্রশ্ন খেয়াল রাখবে, তাই হবে। বলো। হ্যাঁ, বলো। একটা গ্রাফ যখন এঁকেছি, কি নিয়মে এঁকেছি যে যদি প্রথমেরটা এক্স এর মান, তাই তো, দ্বিতীয়টা ওয়াই এর মান। এক্স এর মানটা যখন যাবো আগে দেখতে হবে ধনাত্মক আছে কি ঋণাত্মক আছে। ধনাত্মক থাকে তাহলে মূল বিন্দু থেকে ডান দিকে গোনা, আর ওয়াই এর মান ধনাত্মক বা ঋণাত্মক হলে কি হবে? এক্স অক্ষ থেকে উপর থেকে বাম দিকে। প্রথমে 4 তারপর লাগো -3 নিচের দিকে, তাহলে কোন পার 1 2 3 4 চতুর্থ পার, আর ছবিয়ে গিয়ে হয়েছে। আমাদের নিয়ম আছে গ্রাফ যখন আমরা শেখাই নাই তখন কি করি যে প্রথমে বিন্দু স্থানাঙ্ক 3 4 2 3 x y, মানে কি প্রথমেরটা x তারপরটা y। এবার x যখন গুনবো তখন মূল বিন্দু থেকে গুনবো, প্লাস হলে ডান দিকে, মাইনাস হলে বাম, আর y যখন গুনবো x গুনার পর, এই জন্য বলছি x অক্ষ থেকে, আমি যতই যাই x অক্ষ যাবো ডান দিক যাই তার থেকে উপর দিকে। শুধু ওইটা এগিয়ে দিবি যে কোনটা কোনটা সমাধান, এখন হয়তো সেখানে কি দরকার নেই, দিলে ভালো, আমাদের ভালো লাগে। বেশি না দেখা একটা সংখ্যা দিয়ে দিল, তার হোল টু দি পাওয়ার 5 বা 6 এমনি বলে দিয়েছে, তো তারপরে বলবে যে একক স্থানীয় অঙ্ক কি, সেইটা কেমন করে করবো? ওই রকম অঙ্ক যেমন 35 এর হোল টু দি পাওয়ার 36 এর হোল টু দি পাওয়ার 7, এবারে 36 কে তো 7 বার গুণ করে তারপরে যে একক স্থানীয় অঙ্কটা হবে সেটা, হ্যাঁ ওই নিয়মটা কি? খুব সুন্দর প্রশ্ন। আমরা এটা খুব বড় বড় প্রশ্ন, আমার এই বইটাই আছে যে এত বড় একটা সংখ্যা শুধু এককটা নেব আর তার কত হবে সেটা বললি, তার এককটা নিলে সেই সংখ্যাটা আসবে, বোঝা গেল? ধর 123 এর হোল টু দি পাওয়ার 123 এর একক স্থানীয় অঙ্ক কত? 3 এর হোল টু দি পাওয়ার 3 এর যা হবে সেটি হবে, তার এককটা হবে, তার 27 এর 7। আবার বলি, কোন একটা সংখ্যার হোল টু দি পাওয়ার যতই হোক তার একক স্থানীয় অঙ্ক কি হবে না? ওই দিনটা যদি 123 এর 7 হয়, 3 এর 7 হয়, কেমন? তার এবার এককটা কত? একটা খুব অঙ্ক ছিল, বড় বড় পরীক্ষা পলিটেকনিকে পড়তো, 47 টু দি পাওয়ার 47 মাইনাস 37 টু দি পাওয়ার 37
20 দ্বারা বিভাজ্য দেখাও। আমার মনে হচ্ছে কেউই করতে পারেনি। এটাকে ওইভাবে দেখতে হবে। কেন না, ওই যে 47 টু দি পাওয়ার 47, আমরা একটা নিয়ম আছে কি, যে কোনো টু দি পাওয়ার 5 করলে এককের জায়গায় সেই সংখ্যাটাই আছে। এইটা যদি জানা থাকে তবে সে করতে পারবে। যে কোনো টু দি পাওয়ার 5, 2 কে 5 কর 32, 2 আসবে। 3 কে 5 কর 343, 3 আসবে। 4 কে তাই আসবে 5, 6, 7, 8, 9 টু দি পাওয়ার 5। তাহলে আমি ওই যে 47 টু দি পাওয়ার 47, ওটাকে 5, প্রথমেরটা 5 বাদ দিতে হবে। এটা কত হইল? 48 এর 5 বাদ দিয়ে 5 এ 1 আসবে তো 42। এই 42 কে 4, 4, 4, 4 করতে হবে। 4 এ একটা এলো, তার সঙ্গে একটা গুণে 5 হচ্ছে। এইটা তো এইটার জন্য করে ওইটার এককে যা আসবে, ওইটার এককে যা আসবে, দুটো দেখা যাবে যে শূন্য একই আসছে, বিয়োগ করলে 0, অতএব এই দিন পড়েছিল পার্টি। যে কোনো টু দি পাওয়ার 5 এককের জায়গায় সেইটাই আসবে। এইটা মনে রাখিস। এমনি সাধারণভাবে তোদের করবে না, কিন্তু মনে রাখিস, ভালো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় যায় এটা। কোনটা 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 বল 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 লজ্জা নেই। কি আচ্ছা, দশমিকের কিছু ওই যে বহুনে করি আবৃত্ত দশমিক সবাই জানিস। আমরা আসলে শেখাই না তো, ওই জন্য কোরবানটা হয়েছে। আগেটা তুমি খুব ভালো করে শিখতাম আমরা। আবৃত্ত দশমিকটা হচ্ছে যে শেখাটা করতে হবে ঠিক করে, মানে অনেকটা বড় অঙ্কগুলো করতে হবে, তবে হবে। মানে আবৃত্ত দশমিক মানে যে সংখ্যাটা বারবার আসে, দশমিকের পর একই সংখ্যা যদি বারবার আসে, তার মাথায় একটা পৌনঃপুনিক দিতে হয়। যেমন খুব পরে ছোট বড় অঙ্ক সাজাতে গিয়ে 0.9 এর মাথায় পৌনঃপুনিক আছে, 0.9 এর মাথায় পৌনঃপুনিক আছে, কত হবে? একটা পৌনঃপুনিক মানে নিচে 9, 1। 0.9 এর মাথায় পৌনঃপুনিক মানে কি? 0.9999999 মানে কি? 1। মানে তো শেষ হবে না, তাই না? আর এটা আমরা অঙ্ক করি যেমন 9 এর 9। এইটা একটু পরে পরীক্ষা, ছোট বড় তো সহজ। হ্যাঁ, সেইগুলো বের করে দেখাতে হবে। কিরকম কেউ জানিস, শিখে যাস। এইটা আসে আমরা যেভাবে করি, আর তারপরে একটা ফর্মুলা দিয়ে করি, এটা বুঝতে পারবে সবাই। আমরা করি এটা মানে কি? এটা মানে হচ্ছে 2.099999 এরকম চলে যাচ্ছে, এইটার মানে। সেই জন্য এটা এরকম দেখা হয়। প্রথমেই এটাকে আমাদের 100 দিয়ে গুণ করলে কি হবে দেখুন। 100 দিয়ে গুণ করে দাও,
কেন 100 দিয়ে গুণ করে? দশমিকের পর একটা সংখ্যা আছে, তারপরে সংখ্যাটা আছে, ওই জন্য 100 দিয়ে গুণ। 100 দিয়ে গুণ করলে কি হবে? 209.9999, তাই তো? নয়, ওই সংখ্যার আগে সমুদ্র থেকে জল দিলে একই থাকবে, এক মুঠো দু মুঠো, এক ফোঁটা দু ফোঁটা, 10 বার 3 কোনো কিছুই না। এর পরেরটা, এটাকে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে, যদি আমরা 1 দিয়ে গুণ করি হবে না, 2 দিয়ে 10 দিয়ে গুণ করি, তাহলে যেন 9টা এখানে থাকবে। 2.099999 আছে, তাহলে এই সংখ্যাটাই একে 10 দিয়ে গুণ কর, তাহলে 20.9999 হবে। এটা না হলে বলতে পারবি ওটাকে আমি একটাকে 100 দিয়ে গুণ করছি কেন, আর 10 দিয়ে গুণ করছি কেন? যে আমরা 0.9টাকে পুরো কেটে দেবো, তার জন্য যা যা করা। এইটা আমরা বোঝাই না বলে অসুবিধা করি, যে 209 মাইনাস 20/90, এ 90 হবে, 100 থেকে 10 বিয়োগ। আচ্ছা দেখ এখানে কি হলো, 2.09 ইন্টু 100 মাইনাস 10 ইজিক্যাল টু 209 মাইনাস 20। তাহলে এটা কি হলো, 2.09 সমান কত? 209 বিযুক্ত 20/90। এটা এলো আমরা আন্দাজে বুঝিয়ে দিই, কিন্তু রুটটা আমি রুট ছাড়া করতে পারি না। একবার কোথা থেকে এসছে রুটটা দেখে আমি যে কোনো অঙ্ক করতে পারবো। এইটা তো অত বলা সম্ভব হয় না, বলেও না, যার জন্য মনে হয় যে অঙ্কটা বুঝতে পারছি না, আন্দাজে আন্দাজে মনে হয়, কখনো ঠিক হয়ে যায়, কখনো ভুল হতে পারে। তোদের ওই ছোটগুলি পড়বে, ছোট বড় সাজানো পাটিগণিতের আছে, 2.4, 3/2, 5/7, কোনটি বড় কোনটি ছোট, 2 নম্বরে থাকতে পারে। ছোট বড় লেখো, কি করিস? এটা বাদ হয়ে যায়নি যে 1 বছর যায়নি বলে, এটা প্রশ্ন হয়েছে তোদের 12, 13, এবার 14 করে। ছোট বড় সাজানো বা বড়টা কোনটা ছোটটা কোনটা, সবগুলোকে দশমিকে নিয়ে আসতে হবে, হ্যাঁ, তারপরে করতে হয়। এটা মনে রাখলেই সব অঙ্ক। আগেকার ওই নিয়ম নেই, ভগ্নাংশ নিয়ে লসাগু করে। সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে সবগুলোকে দশমিকে রূপান্তর করব। এবার ছোট বড় দশমিক 2 এর হোল স্কয়ার কত হবে? 0.04, দশমিক 0.4 0.2, তারপর দশমিক 1 0.3 আরো হবে, আর এটা হচ্ছে 0.4। এবার কোনটা বড় দেখ? হ্যাঁ এটা বড়, আর জিজ্ঞি যখন এটা বড়, ছোট কোনটা? এই বল, আর কার কিছু? বল তোরা বল, তোদের তো বেশি অধিকার। আমি গৌরবকে দিয়ে দেবো, ওরা যদি জেরক্স বেশি লাগবে না, 3 করে মাথা আছে নিয়ে ওরা পরীক্ষা দিবি, পরীক্ষা দিয়ে দেখিয়ে দিবি। কোন অঙ্কের যারা খাতা মতো দেখে, প্রথমটা দিবি যখন তখন সেটা খারাপ হতে পারে, ভালো হতে পারে, এই সংযোজন করে তখন এই জায়গায় তারপরে হচ্ছে আরেকটা দিবি, আগে কিছু দেখে দিবি সংযোজন যাচ্ছে, তারপর পরীক্ষা দিলে এই হচ্ছে